Hello friends, I am MD Harun Al-Rashid and it's your YouTube channel Harun Biozone. Today in this video I will discuss about the basic concept of photosynthesis, in where I explain how photosynthesis occurs, what is the history of photosynthesis. That means the basic concept of photosynthesis from the chapter Photosynthesis in Higher Plant Class 11. Especially for NEET aspirant. So let's go and start the video. Photosynthesis in higher plants মানে উচ্চ বর্গের যে সমস্ত উদ্ভিদ রয়েছে সেই সমস্ত প্ল্যান্টের মধ্যে ফটোসিনথেসিস কিভাবে ঘটছে সেটা আমরা এখানে দেখব। বলছে all animals including human beings depend on plants for their food. সমস্ত পৃথিবীর যত জীবজগৎ রয়েছে, সমস্ত প্রাণীরা রয়েছে, জীবজগতের মধ্যে যত প্রাণী রয়েছে সমস্ত প্রাণীরা খাদ্যের জন্য কার উপর নির্ভর করছে? সে উদ্ভিদের উপর, সে ডাইরেক্টলি হোক বা ইনডাইরেক্টলি হোক। হ্যাভ ইউ এভার ওয়ান্ডার্ড ফ্রম হোয়ার প্ল্যান্টস গেট দেয়ার ফুড? তুমি কখনো বিস্মিত হয়েছো কি যে এই প্ল্যান্টরা কোথা থেকে খাবার সংগ্রহ করে? আমরা যে প্ল্যান্টের উপর নির্ভর করি, প্ল্যান্টরা কোথা থেকে খাবার সংগ্রহ করে? গ্রিন প্ল্যান্টস, সবুজ উদ্ভিদ, ইনফ্যাক্ট have to make or rather synthesize the food they need, and all other organisms depends on them for their needs. তাহলে সবুজ উদ্ভিদরা কি করছে? তারা নিজের খাবার নিজে তৈরি করছে, তার নিজের চাহিদা পূরণ করছে, এবং অন্যান্য প্রাণীরাও তোমার কি করছে? তাদের চাহিদা এই গাছের মাধ্যমে পূরণ করছে। The green plants make a rather synthesis the food they need through photosynthesis and are therefore called autotrophs. তাহলে এই সবুজ উদ্ভিদরা নিজের খাবার নিজে তৈরি করছে কোন পদ্ধতির মাধ্যমে? এই যে সালোক সংশ্লেষ পদ্ধতির মাধ্যমে, এবং এই জন্য এদেরকে বলা হচ্ছে, যেহেতু নিজের খাবার নিজেই তৈরি করছে তাই এদেরকে বলা হয় অটোট্রোফস। অটোট্রোফস বলা হয়। You have already learned that the autotrophic nutrition is found only in plants and all other organisms that depend on the green plants for food are heterotrophs. তাহলে এখানে দুটো টার্ম আমরা পাচ্ছি, একটা অটোট্রোফ যারা নিজের খাবার নিজেরাই তৈরি করছে, আর একটা টার্ম পাওয়া গেল এখানে হেটারোট্রোফস। হেটারোট্রোফস কথার অর্থ হচ্ছে যারা নিজের খাবার নিজে তৈরি করতে পারে না কিন্তু খাবারের জন্য কি করে? অন্যের উপর নির্ভরশীল হয়, উদ্ভিদের উপর নির্ভরশীল হয়, তারাই হচ্ছে হেটারোট্রোফস। Green plants carry out photosynthesis, a physico-chemical process by which they use light energy to drive the synthesis of organic compounds. তাহলে এখানে কি বলে দেখো যে সবুজ উদ্ভিদরা ক্যারি আউট করে ফটোসিনথেসিসকে তোমারই করে, ফটোসিনথেসিসকে তোমার ঘটায়। ফটোসিনথেসিস একটা ফিজিকো-কেমিক্যাল প্রসেস। ফিজিকো-কেমিক্যাল মানে হচ্ছে একটা, ফিজিকো মানে ফিজিওলজিক্যাল, যেখানে শারীরবৃত্তীয়, কেমিক্যাল মানে রাসায়নিক প্রক্রিয়া। বাই হুইচ দে ইউজ লাইট এনার্জি। তাহলে আমাদের পৃথিবীর সমস্ত এনার্জি, শক্তির উৎসকে, শক্তির উৎস হচ্ছে সানলাইট বা সান। সেই সান থেকে সানলাইট আসছে, সে লাইট হচ্ছে কি সোর্স অফ এনার্জি। The use of energy from sunlight by plants during photosynthesis is the basis of life on earth. তার কি বলছে যে এই সবুজ উদ্ভিদরা কি করছে? সূর্যালোকের যে সানলাইট রয়েছে, যেটা সমস্ত শক্তির উৎস, কারণ এই সানলাইটকে কিন্তু আমরা অ্যাবজর্ব করতে পারি না। এই সানলাইটের মধ্যে যে স্থৈতিক যে তোমার ফটো এনার্জি রয়েছে, যে লাইট এনার্জি রয়েছে, সেই এনার্জিটা সমস্ত শক্তির উৎস। এই লাইট এনার্জি কিন্তু অ্যানিমালরা কেউ ট্র্যাপ করতে পারে না, বা এই অ্যানিমালরা কি করে? এই লাইট এনার্জিকে ট্র্যাপ করে বা শোষণ করে খাদ্য তৈরি করতে পারে না, কিন্তু সেটা কে পারে? সেটা পারে একমাত্র উদ্ভিদরা। তাই উদ্ভিদরা কি করে? এই ফটোসিনথেসিস প্রক্রিয়ায় তোমার এই এনার্জিটাকে ট্র্যাপ করে, অর্থাৎ শোষণ করে, কারণ এই এনার্জিটাই হচ্ছে এই পৃথিবীতে মানে বেসিস অফ লাইফ অন আর্থ, অর্থাৎ পৃথিবীতে জীবন সৃষ্টির প্রাথমিক উপাদান, একটা গঠনগত উপাদান। ফটোসিনথেসিস is important due to two reasons. ফটোসিনথেসিসটা কেন ইম্পর্টেন্ট? এর দুটো কারণ রয়েছে। It is
দ্য প্রাইমারি সোর্স অফ অল ফুড অন আর্থ। কারণ বললাম যে লাইট এনার্জিকে অ্যাবজর্ব করতে পারি না আমরা, কিন্তু সে লাইট এনার্জিকে ফটোসিনথেসিস প্রক্রিয়া অ্যাবজর্ব করে এবং খাদ্যের মধ্যে সেই এনার্জিটাকে স্থৈতিক শক্তিরূপে সঞ্চিত রাখে। তাই কি করছে, সমস্ত খাদ্যের উৎস হচ্ছে এই ফটোসিনথেসিস। It is also responsible for the release of oxygen into the atmosphere by green plants. তাহলে একটা হচ্ছে কি এনার্জি তৈরি করলো, সানলাইটের এনার্জি এখানে খাদ্যের মধ্যে ট্র্যাপ হলো, আর দ্বিতীয় হচ্ছে অক্সিজেন, যেটা আমাদের জীবন ধারণের প্রাথমিক উপাদান। অক্সিজেন ছাড়া কিন্তু কোনো প্রাণী বা কোনো জীবকুল বাঁচতে পারে না। তাই এই অক্সিজেনের উৎস এবং শক্তির উৎস দুটোই হচ্ছে কি এই সালোক সংশ্লেষ। তাই বুঝতে পারছো, সালোক সংশ্লেষ ছাড়া কোনো জীবের অস্তিত্ব সম্ভব না, সে প্ল্যান্টস হোক বা সে অ্যানিমালস হোক। প্ল্যান্টসরা তৈরি করতে পারছে, অ্যানিমাল তার উপর ডিপেন্ড করে বেঁচে রয়েছে। হ্যাভ ইউ এভার থট হোয়াট উড হ্যাপেন ইফ দেয়ার ওয়ার নো অক্সিজেন টু ব্রিথ? সিম্পলি তুমি কল্পনা করতে পারো যে বায়ুমণ্ডলে যদি অক্সিজেনই না থাকে তাহলে কি ঘটবে? দিস চ্যাপ্টার ফোকাসেস অন দ্য স্ট্রাকচার অফ দ্য ফটোসিনথেটিক মেশিনারি and the various reactions that transform light energy into chemical energy. তাহলে কি হচ্ছে, এই যে লাইট এনার্জি এই ফটোসিনথেসিসের বিভিন্ন কার্যাবলী এবং কিভাবে তোমার লাইট এনার্জিটা তোমার কেমিক্যাল এনার্জিতে কনভার্ট হচ্ছে সেটা আমরা দেখবো এখানে। তাহলে এখানে ফটোসিনথেসিসের কাজ কি, এই যে লাইট এনার্জি রয়েছে এটা সমস্ত শক্তির উৎস সানলাইট। এই সানলাইটটা কি করছে, ফুডের মধ্যে তোমার স্টোর করছে, তারপর এই ফুডটা যখন আবার ডাইজেশন হচ্ছে, ডাইজেশন অ্যান্ড রেসপিরেশন যখন হচ্ছে, তখন আমাদের কি হচ্ছে, এর মধ্যে এটিপি তৈরি করছে, এটা হচ্ছে আমাদের কেমিক্যাল এনার্জি। এই এটিপিটা ব্রেকডাউন হয়ে তখন আমাদের সমস্ত শারীরবৃত্তীয় ফিজিক্যাল অ্যান্ড ফিজিওলজিক্যাল ফাংশন চলছে, তোমার ফিজিওলজিক্যাল ফাংশন হচ্ছে। এই ফিজিক্যাল আর ফিজিওলজিক্যাল ফাংশন হওয়ার জন্য কি এই যে ফুড ডাইজেস্ট হচ্ছে, রেসপিরেশন কি দরকার পড়ছে, এই যে অক্সিজেন তৈরি হয়েছে সেই অক্সিজেনটা আমাদের দরকার পড়ছে। অর্থাৎ সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন দুটো জিনিস, একটা হচ্ছে এনার্জি আর একটা হচ্ছে অক্সিজেন। এনার্জি বলতে এনার্জি ফুড ফলে তৈরি হচ্ছে, সেটা উদ্ভিদ থেকে আমরা পাচ্ছি। তাই উদ্ভিদ ছাড়া জীবন কল্পনা করাও সম্ভব না। তাই উদ্ভিদদের বাঁচিয়ে রাখতে হবে, উদ্ভিদের প্ল্যান্টেশন একান্ত দরকার। বিজ্ঞান এবং প্রযুক্তি যতই উন্নতি হোক না কেন, উদ্ভিদ ছাড়া এই পরিবেশ টিকে থাকা অসম্ভব। তারপরে হোয়াট ডু ইউ নো, তুমি এখানে কি জানলে? হোয়াট ডু ইউ নো? Well, let us try to find out what we already know about photosynthesis. তাহলে আমরা এখন খুঁজে বের করার চেষ্টা করব যে ফটোসিনথেসিস সম্পর্কে আমরা কি আগে থেকে জানি, অলরেডি নো, আগে থেকে জানি। বলে some simple experiments you may have done in the earlier classes have shown that chlorophyll, green pigments of the leaf, light and CO2 are required for photosynthesis to occur. এখানে আমরা জানবো যে একটা ফটোসিনথেসিস সালোক সংশ্লেষ হওয়ার জন্য কি দরকার পড়ছে, একটা ক্লোরোফিলের দরকার পড়ছে, একটা দরকার পড়ছে তোমার আলোর লাইটের দরকার পড়ছে, আর একটা কার্বন ডাইঅক্সাইডের দরকার পড়ছে। কিভাবে দরকার পড়ছে আমরা দেখব। You may have carried out the experiment to look for starch formation in two leaves, a variegated leaf or leaf that was partially covered with black paper and exposed to light. তাহলে এখন কি করা হলো, একটা নর্মাল ভ্যারিগেটেড লিফ, নর্মাল পাতাকে তোমার একটা পাতার একটা পার্টিকুলার পোর্শনকে আমরা কি করে ব্ল্যাক একটা পেপার দ্বারা ভালো করে ঢেকে দিলাম, এবং আর বাকি অংশগুলো এক্সপোজার টু সানলাইট অর্থাৎ সূর্যের আলোর সংস্পর্শে থাকলো। অন টেস্টিং দিস লিভস for the presence of starch, it was clear that photosynthesis occur only in the green part of the leaves in the presence of light. তাহলে কি হলো, যখন এখানে এই পাতাটাকে আমি নিলাম আলাদাভাবে এবং এখানে আয়োডিন টেস্ট করলাম, দেখা যাচ্ছে যে এই গ্রিন পার্টগুলো কি হচ্ছে ব্ল্যাক কালার নিয়ে নিল।
ব্ল্যাক কালার নিল, কিন্তু এই যে পোর্শনটা এই ব্ল্যাক পেপারের নিচের যে পোর্শনটা সেখানে নো কালার চেঞ্জ। এর মানে হচ্ছে কি যে এই এক্সপোজ পোর্শন যেটা রয়েছে সেই এক্সপোজ পোর্শনটাতে কি তোমার স্টার্চ শ্বেতসার তৈরি হয়েছে এবং এই শ্বেতসারটা আয়োডিনের সংস্পর্শে ব্ল্যাক কালার নিচ্ছে, কিন্তু যেখানে তোমার ঢাকা ছিল সেই অংশটা কিন্তু স্টার সিনথেসিস হয়নি, যেহেতু সানলাইট পায়নি, তাই সেখানে কোনো কালার চেঞ্জেস হবে না। এখান থেকে বুঝতে পারলাম আমরা কি যে সূর্যালোকের উপস্থিতিতে সবুজ ক্লোরোফিলযুক্ত কোষে তোমার সালোক সংশ্লেষ ঘটে, কিন্তু সূর্যালোক ছাড়া বা আলো ছাড়া সালোক সংশ্লেষ সম্ভব নয়। সেখানে ক্লোরোফিল থাকলেও কিন্তু সম্ভব না। Another experiment you may have carried out where a part of leaf is enclosed in a test tube containing some KOA, potassium hydroxide soaked cotton, which absorbs CO2 while other leaf has exposed to air. তাহলে এখানে এক পরীক্ষায় করা হলো কি, এখানে কি রয়েছে, পটাশিয়াম হাইড্রোক্সাইড রয়েছে। এই পটাশিয়াম হাইড্রোক্সাইডের কাজ কি, এটা হচ্ছে অ্যাবজর্ব CO2 কার্বন ডাইঅক্সাইডকে অ্যাবজর্ব করে নিল। এবার যখন কার্বন ডাইঅক্সাইডকে অ্যাবজর্ব করে নিচ্ছে, আর এখানে কটন বেড দেওয়া আছে একটা, তাহলে যখন অ্যাবজর্ব করে নিল, অ্যাবজর্ব করার ফলে কি হচ্ছে যে এখানে ওয়াটার পাচ্ছে, সানলাইট পাচ্ছে, ক্লোরোফিলযুক্ত সেল ক্লোরোফিল রয়েছে, কিন্তু যে অংশটা ভিতরে ঢোকা ছিল, সেই বেলজারের ভিতরে ঢোকা ছিল, টেস্টের ভিতরে ঢোকা ছিল, সেই অংশ কিন্তু দেখো যেরকম লিফের কালার সেরকম গ্রিন কালারই থেকেছে। এই আয়োডিন টেস্ট যখন করা হচ্ছে, তখন কি হচ্ছে যে এই পোর্শনটা যেহেতু স্টার্চ তৈরি করেছে, বাইরের পোর্শনটা কি করে স্টার্চ তৈরি করেছে এই পোর্শনটা, তাই এই পোর্শনটা টার্ন ব্ল্যাক হয়ে গেল। কিন্তু এখানে যেহেতু কোনো স্টার্চ সিনথেসিস হয়নি, কেন হয়নি, কারণ সে কার্বন ডাইঅক্সাইড পায়নি, ওয়াটার পেয়েছে, সানলাইট পেয়েছে, এখানে ক্লোরোফিল ছিল কিন্তু CO2 সে পায়নি, CO2 পায়নি বলে এখানে স্টার্চ সিনথেসিস হয়নি। The setup is then placed in light sometimes. এই সেটআপটাকে লাইটের মধ্যে রেখে দেওয়া হলো। On testing for the presence of starch later in two part of the leaf, you must have found that the exposed part of the leaf tested positive for starch, while the portion that was in tube tested negative. তাহলে এই যে সিম্পলি এটা বললাম যে এই টেস্ট টিউবের ভিতরে যে পার্টটা ছিল সেখানে স্টার্চ সিনথেসিস হয়নি বলে আয়োডিন সলিউশন দেওয়ার সঙ্গে সঙ্গে কোনো পরিবর্তন হয়নি কালারের, কিন্তু যেহেতু বাইরের অংশটাতে সব কিছু অ্যাভেলেবল ছিল, তাই এখানে কি হয়েছে, তোমার স্টার্চ তৈরি হয়েছে এবং আয়োডিন সলিউশনের উপস্থিতিতে সেটা টার্ন ব্ল্যাক। This somewhat that CO2 is required for photosynthesis. Can you explain how this conclusion could be drawn? এখানে এক্সপ্রেশন কি হলো, তাহলে আমাদের ফটোসিনথেসিস হওয়ার জন্য বা উদ্ভিদের ফটোসিনথেসিস হওয়ার জন্য কি কি লাগলো, এক সানলাইট লাগলো, কার্বন ডাইঅক্সাইড লাগলো, তারপর তোমার ক্লোরোফিল লাগছে, আর যেহেতু জল তো লাগবেই। আমরা কারণ এতে কি পেয়েছিলাম আমরা 6CO2 + 12H2O, এখান থেকে কি তৈরি হয়েছে 6H12 O6 + 6O2 + 6H2O, এটা আমরা পেয়েছি। এটা কি পেয়েছি, এটা আমার ফটোসিনথেসিস সঙ্গে কেমিক্যাল রিয়াকশন পেয়েছিলাম, কারণ এখানে কার্বন ডাইঅক্সাইড দরকার হচ্ছে, অক্সিজেন বেরিয়ে যাচ্ছে রেশন পদার্থ হিসেবে এবং গ্লুকোজ তৈরি হচ্ছে। নেক্সট, আর্লি এক্সপেরিমেন্ট। আগেকার দিনে কি এক্সপেরিমেন্ট হয়েছে ফটোসিনথেসিস সম্পর্কে। It is interesting to learn about those simple experiments that lead to gradual development in our understanding of photosynthesis. এই যে আগেকার যে এক্সপেরিমেন্টগুলো যেগুলো আমার কি করবে ফটোসিনথেসিস সম্পর্কে আন্ডারস্ট্যান্ডিংকে ঠিক করবে, সেগুলো নিচে আলোচনা করা হলো। দেখো, জোসেফ প্রিস্টলে 1733 to 1804 in 1770 performed a series of experiments that reveal the essential role of air in growth of green plant. তার কি জোসেফ প্রিস্টলে প্রথম দেখেছিল যে অক্সিজেন যে আবিষ্কার করেছিল, সে প্রিস্টলে দেখেছিল যে এয়ার একটা প্ল্যান্টের গ্রোথের জন্য কিসের দরকার, প্ল্যান্টের গ্রোথের জন্য এয়ারের দরকার হচ্ছে। You may recall discover oxygen in 1774. 1774 কি অক্সিজেন আবিষ্কার করেছিল।
Priestley observed that a candle burning in a closed space, a bell jar, soon gets extinguished. Similarly, a mouse would soon suffocated in closed space. তাহলে এখানে কি হচ্ছে, একটা ধরে নাও বেলজার, বেলজারের মধ্যে তুমি যখন একটা মোমবাতি ক্যান্ডেলকে জ্বালিয়ে দিচ্ছ, তো ক্যান্ডেলটা কি করছে, এখানকার সমস্ত অক্সিজেনকে অ্যাবজর্ব করে নিচ্ছে, যার ফলে কিছুক্ষণ পরেই তোমার ইঁদুরটা সাফোকেট অর্থাৎ শ্বাসকষ্ট হয়ে মারা যাচ্ছে। He concluded that a burning candle or animals that breathe the air, তাহলে এখানে কি বললো যে এই যে ক্যান্ডেলটা জ্বলছিল, সে জ্বলছিল কি এখানে যে অক্সিজেন ছিল সে অক্সিজেন উপস্থিতিতে জ্বলছিল। আবার এই অক্সিজেন উপস্থিতিতে কি হচ্ছে, এটা ব্রিথ করছিল, কিন্তু যখন এখানে অক্সিজেন অ্যাবসেন্ট হয়ে গেল, অক্সিজেন নেই, তখন কি হলো, ক্যান্ডেলটা বন্ধ হয়ে গেল এবং সাফোকেটেড হয়ে সেই ইঁদুরটাও মারা গেল। বোথ সামহাউ ড্যামেজ দ্য এয়ার, তাহলে কি করছে, বোধকে উভয় ক্ষেত্রে কি হয়েছে, তোমার অক্সিজেনটা মানে বায়ুমণ্ডল এখানকার বেলজারের মধ্যে যে আবহাওয়া সেটা ড্যামেজ হয়েছে। বাট হোয়েন হি প্লেসড এ মিন্ট প্ল্যান্ট ইন দ্য সেম বেল জার, হি ফাউন্ড দ্যাট দ্য মাউস স্টেড অ্যালাইভ অ্যান্ড দ্য ক্যান্ডেল কন্টিনিউ টু বার্ন। কিন্তু একই এক্সপেরিমেন্ট যখন সে করলো কোথায়, একটা শুধু মিন্ট প্ল্যান্টকে দিয়ে দিল ওর মধ্যে, বেলজারের মধ্যে, তখন দেখছে যে এই ক্যান্ডেলটাও জ্বলছে, আবার তোমার হচ্ছে ইঁদুরটা বেঁচে রয়েছে, ক্যান্ডেলটাও জ্বলছে, ইঁদুরটাও বেঁচে রয়েছে। Priestley hypothesized as follows: plants restore to the air whatever breathing animals and burning candle removed. তাহলে এখানে একটা জিনিস কনফার্ম হলো কি, যে এই যে বেলজারের মধ্যে যে জিনিসটা রিমুভ হয়ে যাচ্ছিল বা যে জিনিসটা নষ্ট হয়ে যাচ্ছিল, সেই জিনিসটা তাহলে প্ল্যান্ট তৈরি করছে বলে সে কি হচ্ছে, ক্যান্ডেলটাও জ্বলছে, ইঁদুরটা মরে যাচ্ছে, মরছে না, সাফোকেটেড হচ্ছে না। এখানে ক্যান্ডেল এবং ইঁদুর যখন একই বেলজারের মধ্যে দেওয়া হলো, যে জিনিসটার জন্য তোমার হচ্ছে কি দুজনেই সাফোকেটেড হয়ে মারা গেল, ক্যান্ডেল বন্ধ হয়ে গেল এবং ইঁদুরও মারা গেল, সেই জিনিসটাকে তোমার রিস্টোর করে রাখছে কে, এই প্ল্যান্ট। তাহলে প্ল্যান্ট থেকে যে জিনিসটা প্রোডাকশন হচ্ছে, সেই জিনিসটাই তোমার কি হচ্ছে, যে যে এক্সট্রা প্রোডাকশন হচ্ছে, সে এক্সট্রা কি করছে, ক্যান্ডেলকেও জ্বালিয়ে রাখছে, আবার ইঁদুরকেও বাঁচিয়ে রাখছে। ক্যান ইউ ইমাজিন how Priestley would have conducted the experiment using a candle and a plant? তুমি কি কল্পনা করতে পারছো যে কিভাবে প্রিসলি তোমার এই একটা প্ল্যান্ট এবং একটা ক্যান্ডেল দিয়ে এক্সপেরিমেন্টটা করেছিল? রিমেম্বার, মনে করো, হি উড নিড টু রিকিন্ডল দ্য ক্যান্ডেল টু টেস্ট whether it burns after a few days. How many different ways can you think to light the candle without disturbing the setup? তাহলে তুমি কত রকম পদ্ধতি, তুমি কি ভাবতে পারো যে কত রকম পদ্ধতিতে তুমি এই ক্যান্ডেলটাকে জ্বালিয়ে রাখতে পারবে? ইউজিং এ সিমিলার সেট আপ অ্যাজ দ্য ইউজ প্রিসলি, বাট বাই প্লেসিং ইট অনস ইন দ্য ডার্ক অ্যান্ড অনস ইন দ্য সানলাইট। জ্যান ইগনিয়াস in engine house showed that sunlight is essential to the plant process that somehow purifies the air filled by burning candle or breathing animals. তাহলে এবার বলছে, এবার কি করলো, ইঞ্জিন হাউস করলো দুরকম ধরনের এক্সপেরিমেন্ট করলো। একটা সেট আপকে তোমার সানলাইটের উদ্ভিদে, এইটা একটা বেলজার, এই বেলজারের মধ্যে কি করলো, কিছু প্ল্যান্ট নিয়ে, হাইড্রিলা প্ল্যান্ট নিয়ে সেটাকে, এই এক্সপেরিমেন্টটাকে সে দুভাবে করলো। একটা হচ্ছে কি সানলাইটের প্রেজেন্সে করলো, সানলাইটের অ্যাবসেন্সে করলো। ইঞ্জিন হাউস in an elegant experiment with the aquatic plant showed that in bright sunlight small bubbles were formed around the green part, while in the dark they did not. Later they identified these bubbles to be oxygen. তারপর কি করলো, এই যে সেটআপটা নিল, যেখানে কি করলো, একটা হাইড্রিলা প্ল্যান্টকে নিল এবং সেখানে তোমার একটা বিকারের মধ্যে তাকে ডুবিয়ে রাখলো, আর টেস্ট টিউবটাকে বিকারের সামান্য অংশ ফাঁকা রাখলো এই জায়গাটা। এই সেটআপটাকে সে একটা অন্ধকারে রাখলো এবং এই সেটআপটাকে আবার একটা আলোতে রাখলো। দেখা গেল অন্ধকারের যে সেটআপটা রাখা হয়েছে সেখানে কিন্তু এই ছোট ছোট আকারে বাবল তৈরি হচ্ছে না, কিন্তু যেটা সানলাইটে রাখা হচ্ছে এখানে উপরের দিকে বাবল তৈরি হচ্ছে, আর যত বাবল তৈরি হচ্ছে জলতলটা কি হচ্ছে, নিচের দিকে নেমে আসছে। তো এই যে বাবলগুলোকে সে আইডেন্টিফাই করলো কি, অক্সিজেন হিসেবে।
hence showed that it is only the green part of the plant that could release oxygen. তাহলে এখান থেকে প্রমাণ হলো কি জিনিস, যে সানলাইটের প্রেজেন্ট সেই প্ল্যান্টটা কি তৈরি করছিল, প্ল্যান্টটা তৈরি করছিল অক্সিজেন, প্ল্যান্টটা তৈরি করছিল অক্সিজেন। এই অক্সিজেন ও সানলাইট ক্যান্ডেলকে জ্বালিয়ে রেখেছে, আবার ইঁদুরটাকেও বাঁচিয়ে রেখেছে। তাহলে কি হলো, যে সানলাইটের উপস্থিতিতে তোমার সবুজ উদ্ভিদ ফটোসিনথেসিস প্রক্রিয়ায় অক্সিজেন রিলিজ করে। এটা জোসেফ প্রিস্টলে অ্যান্ড ইন্ডিয়ান হজ আবিষ্কার করেছিল। এরপর আমরা দেখব, it was not until about 1854 that Julius von Sachs proved evidence for production of glucose when plants grow. তাহলে আমরা এক্সপেরিমেন্ট কি দেখলাম, প্ল্যান্টের জন্য CO2 দরকার হলো, প্ল্যান্টের জন্য জল দরকার হলো, প্ল্যান্টের জন্য কার্বন ডাইঅক্সাইড দরকার হলো, প্ল্যান্টের জন্য সানলাইট দরকার হলো, এবং প্রোডাকশন হলো কি অক্সিজেন প্রোডাকশন হলো। এবার আমরা দেখব যে এর ফলে কি তৈরি হচ্ছে। স্টারসেন্স দেখলাম আমরা যে জুলিয়াস ভন স্যাক্স প্রথম প্রুভ করলো যে গ্লুকোজ প্রোডাকশন হচ্ছে তোমার, এবং এই গ্লুকোজটা কি প্ল্যান্টের গ্রোথের জন্য অর্থাৎ প্ল্যান্টের বৃদ্ধির জন্য একান্ত দরকার হয়ে পড়ছে। গ্লুকোজ ইজ ইউজুয়ালি স্টোরড অ্যাজ স্টার্চ। তাহলে মনে রাখবে, প্ল্যান্টে তৈরি হচ্ছে প্রডিউস হয় কি গ্লুকোজ, স্টোর হয় স্টার্চ, এবং ট্রান্সলোকেট হয় ফ্লেমের দ্বারা ট্রান্সলোকেট হয় সুক্রোজ ফর্মে। তিনটে ফর্মে তোমার প্ল্যান্টের মধ্যে জিনিসগুলো তৈরি হয়, স্টোর হয় এবং ট্রান্সলোকেট হয়। His later studies show that green substance in plants, chlorophyll as we know it now, is located in special bodies later called chloroplast within the plant cell. তাহলে কি হলো, যে সে প্রথম আবিষ্কার করলো যে গ্রিন সাবস্টেন্স ফটোসিনথেসিসের জন্য দরকার, যেটাকে আমরা ক্লোরোফিল বলি, বর্তমানে যেটা ক্লোরোফিল বলছি, সেটা কোথায় রয়েছে, সেটা উদ্ভিদের সঙ্গে ক্লোরোপ্লাস্টের মধ্যে রয়েছে। ক্লোরোপ্লাস্টটা কি, ক্লোরোপ্লাস্টটা হচ্ছে একটা তোমার দ্বিপর্দাযুক্ত কোষ অঙ্গাণু, যার মধ্যে কি থাকে, দুটো অংশ থাকে, একটা থাইলাকয়েড রিজিয়ন, একটা হচ্ছে বা গ্রানা রিজিয়ন, একটা হচ্ছে স্ট্রোমা রিজিয়ন। থাইলাকয়েড গ্রানা যেটা রয়েছে, সেই গ্রানাম রিজিয়নের প্রতিটা থাইলাকয়েডের মধ্যে তোমার থাকে কি ক্লোরোফিল থাকছে, এবং ল্যামেল্লা পোর্শনে তোমার ল্যামেলি হচ্ছে কি দুটো থাইলাকয়েডের যে মধ্যে সংযোগ। আর স্ট্রোমা অঞ্চলে ক্লোরোফিল থাকে না, তাই এখানে অন্ধকার বিক্রিয়া ঘটে। ক্লোরোফিল থাকে এবং ক্লোরোফিলের মধ্যে অন্ধকার বিক্রিয়াটা ঘটে। তারপরে he found that green part of plants is where glucose is made, that the glucose is usually stored as starch. এবং সে বললো যে গ্রিন পার্টের মধ্যে যেখানে গ্লুকোজ তৈরি হচ্ছে, সেই গ্লুকোজটা স্টার্চ হিসেবে বা শ্বেতসার হিসেবে সঞ্চিত হয়। নাও কনসিডার দ্য ইন্টারেস্টিং এক্সপেরিমেন্ট ডান বাই T.W. এঞ্জেলম্যান। তাহলে এখানে আমার জুলিয়ান ভন স্যাক্স কি বললো, যে গ্লুকোজ তৈরি হচ্ছে কোথায়, একটা সবুজ যে অংশ যেটাকে বর্তমানে আমরা ক্লোরোফিল নামে জানছি, সেটা কোথায় থাকছে, সেটা থাকছে ক্লোরোপ্লাস্ট নামক একটা দ্বিপর্দাযুক্ত কোষ অঙ্গাণুর মধ্যে। এবার T.W. এঞ্জেলম্যান কি বললো, 1849, ইউজিং এ প্রিজম he split light into a spectral component and the illumination of green alga, cladophora, placed in a suspension of aerobic bacteria. The bacteria were used to detect the site of oxygen evolution. তাহলে এবার এখানে কি করলো, he observed that the bacteria accumulated mainly in the ox region of blue and red light of the split spectrum. তাহলে আমরা ফিজিক্সে পড়েছি, ভৌতবিজ্ঞানে পড়েছি যে একটা সানলাইটকে যখন আমরা প্রিজমের মধ্যে দিয়ে পাঠাই, তখন সেখানে কি হয়, 7খানা আলাদা কালার হয়ে যায়, ভিবজিওর হয়ে যায়, এবার দেখা যায় সে মানে এঞ্জেলম্যান কি দেখলো, যে এই যে এখানে ক্ল্যাডোফোরা রয়েছে, এরোবিক ব্যাকটেরিয়া রয়েছে, গ্রিন অ্যালগি এবং এরোবিক ব্যাকটেরিয়া রয়েছে। তো এরোবিক ব্যাকটেরিয়াম অ্যাকুমুলেশন রয়েছে, মানে এখানে কি ক্ল্যাডোফোরা দেওয়া আছে, গ্রিন অ্যালগা, আর তোমার এরোবিক ব্যাকটেরিয়াম দেওয়া আছে। এবার এরোবিক ব্যাকটেরিয়াম যখন দেওয়া আছে, তো দেখা যাচ্ছে ব্যাকটেরিয়াগুলো কোথায় অ্যাকুমুলেট করছে,
যে অংশটাতে নীল আলো আর যে অংশটাতে লাল আলো রয়েছে সেই অংশটাতে তোমার এই নীল ব্লু কালারে এবং রেড কালারের মধ্যে রেড কালার যে লাইটটা যে জায়গাটাতে পড়ছে সেই জায়গায় অ্যাকোমোড হচ্ছে। কেন অ্যাকোমোড হচ্ছে? কারণ এই ক্ল্যাডোফোরা গ্রিন প্ল্যান্টটা কী করছে, তোমার এই রেড লাইটের উপস্থিতি বা ব্লু লাইটের উপস্থিতি সবচেয়ে বেশি ফটোসিনথেসিস করছে, অন্য লাইটগুলোর কিন্তু ফটোসিনথেসিস হয় না। তাই এই পোর্শনটাতে অর্থাৎ রেড লাইট পোর্শনটাতে এবং এই ব্লু লাইট পোর্শনটাতে তোমার কী হচ্ছে, ফটোসিনথেসিস হচ্ছে। তাই খাদ্যের জন্য সে অংশটা এসে জমা হচ্ছে, কিন্তু বাকি অংশগুলোতে সে যায় না, কারণ বাকি অংশগুলোতে খাবার নেই। A first action spectrum of photosynthesis was thus described. তাহলে কি অ্যাকশন স্পেকট্রাম মানে লাইটের যে অংশটা সালোক সংশ্লেষে ব্যবহার হয় তাকেও অ্যাকশন স্পেকট্রাম বলা হয়। It resembles roughly the absorption spectrum of chlorophyll A and B. তাহলে কি হচ্ছে, এটা কার দ্বারা হচ্ছে, যে ক্লোরোফিল এ এবং বি সানলাইটের যে অংশটা শোষণ করে সেটাকে এখানে এক্সপ্লেন করা হচ্ছে। By the middle of the 19th century শেষের দিকে the key feature of plant photosynthesis were known, namely the plant could use light energy to make carbohydrate from CO2 and water. তা এরপরে 19th century দিকে আবিষ্কার কি হলো, যে এবার প্ল্যান্টরা কি করছে, কার্বন ডাইঅক্সাইড এবং ওয়াটারকে অ্যাবজর্ব করছে কিসের জন্য, কার্বোহাইড্রেট তৈরি করার জন্য। দ্য empirical equation represent the total process of photosynthesis for the oxygen evolved organism then understood as। তো এখানে CO2, H2O, কার্বন ডাইঅক্সাইড, জল, লাইট এবং সানলাইট, লাইট এবং ক্লোরোফিলের উপস্থিতিতে সেখানে কি তৈরি করছে, তোমার গ্লুকোজ। এটা গ্লুকোজের বেসিক ফর্মুলা হচ্ছে CH2N মানে হচ্ছে নাম্বার অফ কার্বন। যেমন তুমি গ্লুকোজ বসিয়ে দাও তাহলে C6H12O6 হয়ে যাবে এবং অক্সিজেন ইভলভ হচ্ছে, এটাই কোশ্চেন। ওয়ার CH2O রিপ্রেজেন্ট এ কার্বোহাইড্রেট, গ্লুকোজ অ্যান্ড 6 কার্বন সুগার। তাহলে এবার দেখো বলছে এর আরেকটা এক্সপেরিমেন্ট হলো 1960 রুবেন, র্যান্ডাল, কামেন অ্যান্ড হাইট 1940-তে proved that oxygen evolved during photosynthesis comes from water। তাহলে এখানে বললো এই চারজন সায়েন্টিস্ট 1940 সালে প্রুভ করলো যে সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় যে অক্সিজেনটা তৈরি হয় সেই অক্সিজেনটা কার তৈরি হয়, সেটা ওয়াটার স্প্লিট হওয়ার জন্য তৈরি হয়। সেটা এখানে দেখা গেল। তারা কী করলো, রেডিও আইসোটোপ টেস্ট করলো। কী করলো, দেখা গেলো জলের যে সমস্ত অক্সিজেন রয়েছে সেটাকে O18 রেডিও আইসোটোপ দ্বারা তারা রেডিও লেভেল করে দিল। তারপর যখন সালোকসংশ্লেষ ঘটনা ঘটলো, এই O18 যে তোমার রেডিও লেভেল অক্সিজেনটা রয়েছে সেটা পাওয়া গেল কোথায়, অক্সিজেন ফর্মে পাওয়া গেল। কিন্তু এখানে যে ওয়াটারের মধ্যে অক্সিজেন রয়েছে বা কার্বোহাইড্রেটের মধ্যে অক্সিজেন রয়েছে এখানে কিন্তু পাওয়া গেল না। তো এখান থেকে প্রুভ হলো যে এই H2Oটা কি হচ্ছে, অক্সিডেশনের মাধ্যমে তোমার অক্সিজেন তৈরি করছে। আবার হচ্ছে আরেকটা এক্সপ্লেন করো, তাহলে তাহলে কার্বন ডাইঅক্সাইডের যে অক্সিজেনটা রয়েছে সেটা কোথায় যাচ্ছে, তার জন্য তাকে কি হলো, আবার রেডিও লেভেল করা হলো কার্বন ডাইঅক্সাইডের CO2কে, এবং সেটাকে যখন আবার ফটোসিনথেসিস রিঅ্যাকশন হলো দেখা হলো সে 18টা অক্সিজেন 18টা কোথায় পাওয়া গেল, গ্লুকোজের মধ্যে পাওয়া গেল এবং জলের মধ্যে পাওয়া গেল, কিন্তু অক্সিজেনের মধ্যে পাওয়া গেল না। এখান থেকে প্রমাণ হলো যে কার্বন ডাইঅক্সাইডের যে অক্সিজেন সেটা তোমার গ্লুকোজের মধ্যে যাচ্ছে, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড থেকে গ্লুকোজ তৈরি হচ্ছে এবং সেটা জল থেকে তোমার কি তৈরি হচ্ছে, অক্সিজেন তৈরি হচ্ছে, অর্থাৎ ওয়াটার স্প্লিট হওয়ার মাধ্যমে তোমার অক্সিজেন তৈরি হচ্ছে। তাহলে এই পেজে কি দেখলাম আমরা, একটা হলো যে জুলিয়ান ভন স্যাক্স 1854 দেখলো যে ফটোসিনথেসিস পদ্ধতির একটা সবুজ ধরনের কোষাঙ্গনের মধ্যে হচ্ছে, তার নাম হচ্ছে ক্লোরোপ্লাস্ট, এবং যেখানে গ্লুকোজ তৈরি হচ্ছে। তারপর TW এঞ্জেলম্যান কি করলো, সানলাইটকে একটা প্রিজমের মধ্যে দিয়ে পাঠালো, কোথায় পাঠালো, তো একটা টেস্ট টিউব যেখানে ক্ল্যাডোফোরা এবং এরোবিক ব্যাকটেরিয়াম রয়েছে। তো দেখলো ভিবজিওরের শুধুমাত্র রেড লাইট এবং ব্লু লাইট পোর্শনে ব্যাকটেরিয়াগুলো সঞ্চিত হয়েছে, বাকি অংশ সঞ্চিত হয়নি। কেন? কারণ বাকি অংশগুলোতে সালোকসংশ্লেষ হওয়ার জন্য যে ওয়েভলেন্থের দরকার সেটা নেই। সালোকসংশ্লেষ হওয়ার জন্য নীল লাইট এবং রেড লাইটে সবচেয়ে বেস্ট।
ওই জন্য নীল এবং রেড লাইট অঞ্চলগুলোতে তোমার ক্লাইডোফোরা ব্যাকটেরিয়াগুলো জমা হচ্ছে, কিন্তু অন্য অংশ জমা হচ্ছে না। এরপরে কি করলো রুবেন, র্যান্ডাল, ক্যামেন অ্যান্ড হাইট প্রথম আবিষ্কার করলো যে ফটোসিনথেসিস প্রক্রিয়ায় যে মানে জলটা অক্সিজেন উৎপন্ন হয় সেটা ওয়াটার স্প্লিটিং এর মাধ্যমে অর্থাৎ ফটোলাইসিসের মাধ্যমে তৈরি হয় হলো, এবং যে গ্লুকোজ তৈরি সেটা কার্বন ডাইঅক্সাইড থেকে তৈরি হয়। এরপর আমরা দেখব a milestone contribution to the understanding of photosynthesis was that made by microbiologist Carolus van Niel, who, based on the study of purple and green bacteria, demonstrated that photosynthesis is essentially a light-dependent reaction in which hydrogen from a suitable oxidizable compound reduced to carbon dioxide to carbohydrate. তাহলে সেখানে কি বললো, একটা মাইলস্টোন আবিষ্কার করলো কে, ক্যারোলিয়াস ভ্যান নিল। ভ্যান নিল কি করলো দেখো, এখানে ভ্যান নিল এক্সপেরিমেন্টে বললো যে সে পার্পল ব্যাকটেরিয়া এবং গ্রিন ব্যাকটেরিয়ার উপরে সুন্দর সে এক্সপেরিমেন্ট করলো এবং ব্যাখ্যা করলো ফটোসিনথেসিস এসেনশিয়ালি লাইট, ফটোসিনথেসিস হচ্ছে একমাত্র লাইট ডিপেন্ডেন্ট রিয়াকশন, এবং বলল ইন হুইচ হাইড্রোজেন ফ্রম এ সুইটেবল অক্সিডাইজেবল কম্পাউন্ড। তাহলে হাইড্রোজেনটা কোথায়, সুইটেবল অক্সিডাইজেবল, অর্থাৎ এখানে জলটা কি হচ্ছে, জলটা অক্সিডেশন হওয়ার মাধ্যমে, জারণ প্রক্রিয়ার মাধ্যমে তোমার অক্সিডেশনের মাধ্যমে তোমার কি হচ্ছে, অক্সিজেনটা তৈরি করছে। অক্সিজেন কম্পাউন্ড রিডিউস কার্বন ডাইঅক্সাইড, এবং হচ্ছে কার্বন ডাইঅক্সাইডটা কি হচ্ছে, কার্বন ডাইঅক্সাইডটা রিডিউস হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড তোমার রিডিউস হয়ে গিয়ে তোমার কার্বোহাইড্রেট তৈরি করছে, রিডিউস। তাহলে অক্সিডেশন রিয়াকশন ঘটছে তোমার জলের মধ্যে, এবং জলটা তখন অক্সিজেনে কনভার্ট হচ্ছে, এবং কার্বন ডাইঅক্সাইডের মধ্যে রিডাকশন রিয়াকশন হচ্ছে, যার ফলে কার্বন ডাইঅক্সাইডটা কিসে কনভার্ট হচ্ছে, গ্লুকোজে কনভার্ট হচ্ছে। এটা কি বললো, এটা প্রুভ করলো ভ্যান নিল। কার উপর এক্সপেরিমেন্ট করলো, গ্রিন এবং পার্পল ব্যাকটেরিয়ার উপরে। তাহলে এখানে জলটা হয়ে গেল তোমার কি, জলটা হয়ে গেল তোমার অক্সিডেশন, আর CO2টা হয়ে গেল রিয়াকশন। এবার ইন গ্রিন প্ল্যান্টস H2 ইজ দ্য হাইড্রোজেন ডোনার অ্যান্ড অক্সিডাইজ টু O2। তাহলে H2 তে কি হচ্ছে, জলটা যখন ভেঙে যাচ্ছে আমাদের, তখন জলটা ভাঙার ফলে H প্লাস OH মাইনাস প্লাস ইলেকট্রন তৈরি হচ্ছে। এই OH-টা তোমার কনভার্ট হয়ে যাচ্ছে কিসে, OH-টা তখন তৈরি হচ্ছে, OH থেকে তোমার অক্সিজেন তৈরি হচ্ছে, ক্লিয়ার, অক্সিজেনটা তৈরি হচ্ছে। তার H2টা কি হয়ে গেল, জল হয়ে গেল হাইড্রোজেন ডোনার এবং ইলেকট্রন ডোনার এবং অক্সিজেন প্রডিউসার। সাম অর্গানিজম ডু নট রিলিজ অক্সিজেন ডিউরিং ফটোসিনথেসিস। কিছু কিছু অর্গানিজম রয়েছে যারা অক্সিজেন রিলিজ করে না, যেমন ধরো না একটা সালফার ব্যাকটেরিয়া H2S যার ক্ষেত্রে আছে, সে কি করবে, সে H প্লাস করবে, প্লাস হচ্ছে কি S মাইনাস করবে, মাইনাস আর ইলেকট্রন। তো এখানে কি হচ্ছে, এখান থেকে তোমার অক্সিজেন তৈরি হচ্ছে, সালফার তৈরি হচ্ছে। When H2S instead the hydrogen donor for purple and green sulfur bacteria, that oxidation products sulfur and sulfur depending on the organism and not on O2. তাহলে এক্ষেত্রে কি হলো, একটা সালফার ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কি হলো, সেখানে কিন্তু অক্সিজেন প্রোডাকশন হয়নি, সেখানে কি তৈরি হলো, সেখানে সালফার তৈরি হলো। তো সংশ্লেষ অর্গানিজমের ক্ষেত্রে সংশ্লেষ প্রক্রিয়া কিন্তু কি হবে না, অক্সিজেন তৈরি হবে না। যারা তোমার হচ্ছে কেমিক্যাল সাবস্টেন্স মানে হাইড্রোজেন বা ইলেকট্রন ডোনার হিসেবে যারা কেমিক্যাল সাবস্টেন্সের উপর, এরা হচ্ছে কেমো অটোট্রোপ, এদেরকে বলা হচ্ছে কেমো অটোট্রোপস, অর্থাৎ তারা ইলেকট্রনের সোর্স হিসেবে বা হাইড্রোজেনের সোর্স হিসেবে ইলেকট্রিক মানে কেমিক্যাল সাবস্টেন্স এর উপর নির্ভর করে, যেমন সালফার ব্যাকটেরিয়া। হেন্স হি ইনফারেড দ্যাট অক্সিজেন ইভলভ বাই গ্রিন প্ল্যান্টস কামস ফ্রম H2। তাহলে সে কি করলো, কনফার্ম করলো যে এই গ্রিন প্ল্যান্ট থেকেই, গ্রিন প্ল্যান্টের ক্ষেত্রে অক্সিজেন তৈরি হচ্ছে, সালফার ব্যাকটেরিয়ার ক্ষেত্রে অক্সিজেন তৈরি হচ্ছে না, এবং এই অক্সিজেনটা আসছে থেকে জল থেকে, not from carbon dioxide. This was later proved by using radioisotope. এর আগে প্রশ্ন আমরা পড়লাম যে
এখানে 6CO2 এবং জলের যে জলটাকে ব্যবহার করা হলো সেই জলের অক্সিজেনটাকে তোমার 18 দ্বারা রেডিও লেবেল করা হলো। তারপর দেখতে পাওয়া যাচ্ছে যে C6H12O6 প্লাস 6H2O প্লাস 6O2 যখন কনভার্ট হচ্ছে O2 উপরে কিন্তু রেডিও আইসোটোপ আমরা পাচ্ছি। হতে পারছি O2 উপরে রেডিও আইসোটোপটা পাচ্ছি। তাহলে প্রমাণ হলো যে জলটা অক্সিডেশন বিক্রিয়ার মাধ্যমে তোমার কার্বক্সিজেন তৈরি করেছে ভেঙে। তাই এখানে জলটা যে আছে সেটা জারণ বিক্রিয়ার মাধ্যমে ভেঙে গিয়ে অক্সিজেন তৈরি করছে অক্সিডেশনের মাধ্যমে। তাহলে এখানে সালোক সংশ্লেষণ আরেকটা জিনিস বলা হচ্ছে কি অক্সিডেশন এবং রিডাকশন রিয়াকশন। কেন? এখানে জল অক্সিডাইজ হয় এবং কার্বন ডাইঅক্সাইড রিডিউস হয়, গ্লুকোজে কনভার্ট হয়। Where C6H12 represent glucose, the oxygen released is from water. This was proved using radioisotope technique. এটা এখন বললাম যে O18 radioisotope ইউজ করার মাধ্যমে হলো। Note that this is not a single reaction but description of multi-step process called photosynthesis. তাহলে এই ফটোসিনথেসিস ক্ষেত্রে শুধু এটা একটা সিঙ্গেল রিয়াকশন না, এটা ওভারঅল রিয়াকশন, এটা একটা মাল্টি স্টেপ রিয়াকশন প্রসেস। ক্যান ইউ এক্সপ্লেন, তুমি কি এক্সপ্লেন করতে পারবে হোয়াই 12 molecules of water as substrate are used, the equation given above? তাহলে এখানে তুমি কি এক্সপ্লেন করতে পারবে যে কিভাবে 12 molecule of water এখানে ব্যবহার হচ্ছে? নেক্সট পেজে এরকম বলছি। তাহলে ক্যারোলাস ভ্যান নিলের এক্সপেরিমেন্ট এখানে আরেকবার দেখে নাও। ক্যারোলাস ভ্যান নিল ডেমনস্ট্রেটেড, এটা ভ্যান নিল এক্সপেরিমেন্ট, ভ্যান নিল এক্সপেরিমেন্ট কি করেছিল ভ্যান নিল? যেটা আমরা দেখলাম কি যে ফটোসিনথেসিস বলে হাইড্রোজেন হচ্ছে কি হাইড্রোজেন তৈরি হচ্ছে বা হাইড্রোজেন ডোনার হচ্ছে, সুইটেবল হাইড্রোজেন ডোনার হচ্ছে তোমার এখানে জল। ক্যারোলাস ভ্যান নিল ডেমনস্ট্রেটেড দ্যাট ফটোসিনথেসিস লাইট, তাহলে এক নম্বর পয়েন্ট বললো কি যে লাইট ডিপেন্ডেন্ট রিয়াকশন। ভ্যান নিল বললো যে ফটোসিনথেসিস হচ্ছে একটা লাইট ডিপেন্ডেন্ট রেডক্স রিয়াকশন। রেডক্স মানে হচ্ছে কি যেখানে কি অক্সিডেশন, রেডক্স মানে হচ্ছে অক্সিডেশন হচ্ছে আবার রিডাকশন হচ্ছে, অক্সিডেশনও হচ্ছে আবার রিডাকশন রিয়াকশনটা হচ্ছে। অক্সিডেশন হলো কি জল থেকে অক্সিজেন তৈরি হচ্ছে, আর রিডাকশন রিয়াকশন হচ্ছে কার্বন ডাইঅক্সাইডটা কার্বোহাইড্রেট কনভার্ট হচ্ছে। ইন হুইচ হাইড্রোজেন ফ্রম অক্সিডাইজার কম্পাউন্ড রিডিউস কার্বন ডাইঅক্সাইড টু সেলুলার ম্যাটেরিয়াল। হি অলসো প্রুভ দ্যাট প্ল্যান্টস গিভ অফ অক্সিজেন। আরেকটা পয়েন্ট কি করলো, সে বললো যে প্ল্যান্ট হচ্ছে অক্সিজেনকে ত্যাগ করে, অক্সিজেন রেশন বস্তু হিসেবে প্ল্যান্ট থেকে বেরিয়ে যায়। অ্যাজ এ রেজাল্ট স্প্লিটিং অফ ওয়াটার মলিকুলস ডিউরিং ফটোসিনথেসিস, তার ফলে কি ফটোসিনথেসিসের সময় জলটা ভাঙে। ইট ওয়াজ আর্লিয়ার বিলিভ দ্যাট লাইক অল আদার অর্গানিজম প্ল্যান্টস টু লিবারেট কার্বন ডাইঅক্সাইড। আগে বিশ্বাস করা হতো যে অন্য জীবদের মতো প্ল্যান্টসও কিন্তু কার্বন ডাইঅক্সাইড ছাড়ে। দিস পার্সপেক্টিভ চেঞ্জ আফটার ভ্যান নিল পুট ফরওয়ার্ড দিস থিওরি। যখন ভ্যান নিল তার নিজের থিওরি দিল, তারপরে এই মতবাদটার পরিবর্তন হয়। The equation of photosynthesis is 6CO2 6H2O 6O2. Which reactant did Van Niel assume that source of oxygen? তাহলে ভ্যান নিল তো বলেছিল, বললাম যে সে বললো কি হাইড্রোজেন ডোনার হিসেবে তোমার H2O, এবং H2Oটা অক্সিডাইজ হওয়ার ফলেই অক্সিজেন তৈরি করছে। এখানে হবে এটা 12H2O। এরপর দিস ইজ দ্য এন্ড অফ দিস ভিডিও। তো ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো এবং চ্যানেলটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। এবং এই চ্যাপ্টারে যে সমস্ত অন্যান্য ভিডিওগুলো সেগুলোর লিঙ্ক এই ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে। প্রত্যেকটা চ্যাপ্টারের যে পার্ট করে যে ভিডিওগুলো আমি তৈরি করছি সেগুলো অবশ্যই তোমাদের নিটের জন্য একান্ত অপরিহার্য, কারণ উইদাউট থিওরি নলেজ ইউ কান্ট সলভ any MCQ question or very difficult question. So first learn the theory or NCERT books properly. এবং আমি প্রত্যেকটা চ্যাপ্টারে যে টপিক ওয়াইজ ভিডিওগুলো বানাচ্ছি সেগুলোর ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক, প্রত্যেকটা চ্যাপ্টারের লিঙ্ক ডেসক্রিপশন বক্সগুলোতে পেয়ে যাবে। ভিডিও দেখার জন্য এখন ধন্যবাদ। বন্ধুদের মধ্যে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করে দিও। কোনো রিকোয়ারমেন্ট থাকলে অবশ্যই জানিও। Thank you.